ঘুরে দাঁড়ালো পরশুরাম ও নন্দিনী। শুরুতেই অ্যারেস্ট করলো কর্ণ চ্যাটার্জি ও কাবির চ্যাটার্জিকে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে নন্দিনীকে বিয়ের প্ররোচনা দেয় গৌরব। এটা দেখে খুশি হয়ে যায় নন্দিনী। নন্দিনী বলতে থাকে, আপনি যদি আমাকে নিজের জীবনে জায়গা দেন তবে আমি ধন্য। সত্যি আমি অনেক খুশি হয়েছি আপনার মতো জীবনসঙ্গী পাওয়ার জন্য। তখনই দেখা যাবে এ কথা শুনে তটিনী বলে, হয়েছে হয়েছে, অনেক রোমান্টিক কথা আর নয়। তখনই দেখা যাবে নন্দিনী বলতে থাকে, তটিনী তুইও না সত্যি পারিস বটে। এভাবে এভাবে কি লেকফুল করে কেউ বলতো? তখনই দেখা যাবে তটিনী বলতে থাকে, জিজু চিন্তা করো না, রাতের বেলায় তোমরা দুজনে একসঙ্গে কথা বলো, তুমি ওকে লাভ ইউ বলো, ও তোমাকে লাভ ইউ বলবে। কিন্তু একটা কথা মাথায় রেখো, আমি কিন্তু পাশে শুয়ে শুয়ে সবটাই শুনবো, সবকিছুই শুনবো। একদম ভেবো না যে আমি তোমার পাশ থেকে কিছুই শুনতে পারবো না। তখনই দেখা যাবে এ কথা শুনে গৌরব বলতে থাকে, আমি আমি আরগুলোকে দেখে ভয় পাচ্ছি না, শুধুমাত্র তোমাকে নিয়ে একটু ভয় পাচ্ছি, কারণ তুমি যা ডেঞ্জারাস দেখা যাচ্ছে, জানি না সামনে পেলে কি করবে। তখনই দেখা যাবে এ কথা শুনে তটিনী হাসতে থাকে। এরপরে নন্দিনী কথা বলে ফোনটা কেটে দেয় আর বলতে থাকে, ঠিক আছে পরে কথা হবে। এরপরে দেখা যাবে ফোন কাটার পরে নন্দিনী তটিনীকে বলতে থাকে, তটিনী কি বুঝলি কেমন, একটু একটু বল না, ভালো হবে তো? তখনই তটিনী বলে, সত্যি দিদি অনেক ভালো, অনেক ভালো। তোর জীবনে এরকম একজন মানুষই দরকার ছিল, তোকে উনি খুব ভালো রাখবে, আমরা অনেক হ্যাপি হব তুই যদি সুখী হতে পারিস। তখনই কথা শুনে নন্দিনী খুশি হয়ে যায়। এরপরে তটিনী নন্দিনীকে জড়িয়ে ধরে বলতে থাকে, আমরা সব সময় চাই তুই ভালো থাকিস। এরপরে দেখা যাবে বিজিত আড়াল থেকে সবকিছু দেখতে থাকে, সবকিছু আড়াল থেকে শুনতে থাকে বিজিত। এরপরে দেখা যাবে বিজিতকে আড়ালে দাঁড়িয়ে থাকতে দেখে ফেলে বলরাম। এদিকে দেখা যাবে সত্যজিৎ মুখার্জি পরশুরামকে বলছে, পরশুরাম আমি তোমাকে রিকোয়েস্ট করছি বাবা, তুমি যদি আমার ছেলে হতে তবে কি আমার এই আবদারটা ফেলতে পারতে? কিছুতেই পারতে না। তোমাকে আমি বারবার হাত জোর করে রিকোয়েস্ট করছি, তুমি আমার ব্যবসাটা নিজের হাতে হাল ধরো। তুমি যদি হাল ধরো তবে আমার ব্যবসাটা খুব ভালোভাবে চলবে। আমি আর পারছি না, বয়স তো অনেক হলো তাই না, এখন তো অবসরে যাওয়া দরকার। এভাবে যদি বৃদ্ধ বয়সেও আমি বিজনেস সামলাই তবে কি করে হবে? আমার শরীরটা আর পারছে না, এবার মনটা চাচ্ছে একটু বিশ্রাম নেই। তখনই পরশুরাম বলে, আপনারা বুঝতে পারছেন না, আপনারা বুঝতে পারছেন না যে আমি জামাই হলে আপনার বিজনেসটা সামলালে তবে সবাই আমার দিকে আঙুল তুলে কথা বলবে, সবাই আমাকে দেখে ছিছি করবে। তখনই সত্যজিৎ বলে, না কেউ ছিছি করবে না, আমি বলবো যে তুমি আমাকে করুণা করেছো। আমি তোমার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করেছিলাম বলেই তুমি আমাকে করুণা করে আমার বিজনেসটা সামলাচ্ছ। কিন্তু বিশ্বাস করো, আমি কাউকে ঠকাবো না, আমার সমস্ত সম্পত্তি আমি তটিনী ও নন্দিনীর মধ্যে ভাগ করে দেব। শুধুমাত্র শুধুমাত্র তুমি আমার ছেলের মতো, তুমি আমার বিজনেসটা সামলাও। এরপরে দেখা যাবে বলরাম সমস্ত কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকে। তখনই দীপালি বলে, হ্যাঁ বাবা, আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি, তোমার শ্বশুরমশাই যা বলছে মেনে নাও। তোমার শ্বশুরমশাই আর পারছে না, ওনার এখন অনেকটাই বয়স হয়েছে, উনি এখন চাইছে একটু একটু নিজেকে নতুন করে বাঁচতে, নিজেকে ভালোভাবে বাঁচাতে, আর পারছে না। এবার তুমি যদি একটু ওনাকে হেল্প করো তবে উনি পারবে, আর যদি হেল্প না করো, তুমি যদি বিজনেসের হাল না ধরো তবে কি করে পারবে বলো তো? তখনই পরশুরাম বলে, আপনি বরং অন্য কাউকে দেখে নিন, আমার পক্ষে আপনার বিজনেসের হাল ধরা সম্ভব নয়। তখনই দেখা যাবে সত্যজিৎ বলতে থাকে, কাকে বলবো বলো, নন্দিনী তো বিজনেসের ব্যাপারে কিছুই বোঝে না। তটিনী তটিনী তো শুধু তোমার সংসার আর ওর বাচ্চা কাচ্চা নিয়ে সামলাতে ব্যস্ত, ও তো বিজনেস কিছুতেই বুঝতে পারবে না। তুমি খুব ভালোভাবে বিজনেসটা সামলাতে পারবে, তুমি কথা আর ফেলো না, তুমি আমার কথাটা ফেলো না, তোমাকে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি। এই বলে হাত জোর করে পরশুরামের সামনে দাঁড়িয়ে থাকে। তখনই পরশুরাম বলে, এমন করবেন না, আপনি আমার বাবার মতো, আপনি আমার শ্বশুর মশাই, আমার পিতৃতুল্য, তাই আপনি আমার সামনে হাত জোর করলে আমি সেটা কোনোভাবেই মানতে পারবো না। তখনই সত্যজিৎ বলে, এছাড়া আর কোনো উপায় নেই। তখনই নন্দিনী বলে, এই বৃদ্ধ লোকটাকে ফিরিয়েও না বাবা, আমি তোমার কাছে তোমার শাশুড়ি মা, তোমার মায়ের মতো তোমার কাছে
রিকোয়েস্ট করছি তোমার শ্বশুর মশাইয়ের কথাটা তুমি রাখো। তখনই পরশুরাম বলে, আপনারা বুঝতে পারছেন না, আপনারা বুঝতে পারছেন না যে আপনারা যে কথাটা বলছেন সেটা একদম একদম রাখার মতো সামর্থ্য আমার নেই। তখনই দেখা যাবে সত্যজিৎ বলে, কেন পারবে না বলো? কেউ কি যার যার ছেলে নেই, তুমি যদি আমার ছেলে হতে তবে কি তুমি আমার বিজনেসটা ধরতে না? এরপরে দেখা যাবে এই বলে সত্যজিৎ চলে গেলে তখনই বলরাম এসে পরশুরামকে বলে, হ্যাঁ, রাজি হয়ে যা, এবার বিএনএস নিয়ে তুই বরং তোর শ্বশুরমশাইয়ের বিজনেসটা সামলা। তখন এ কথা শুনে পরশুরাম বলতে থাকে, কি বলছিস এসব? তুই কি আমাকে কোনোভাবে লেকফুল করার চেষ্টা করছিস? তুই জানিস না আমার মধ্যে কখনো লোভ জন্মায়নি, আমি কখনো এটা মেনে নিতে পারবো না। তখনই বলরাম বলে, তোকে যেভাবে চারপাশ থেকে ঘিরে নেওয়া হয়েছে তোকে এটা এটা মেনে নিতেই হবে, তা না হলে তুই কোনোভাবে এই জাল কেটে বেরোতে পারবি না। তখন এ কথা শুনে পরশুরাম বলে, আমি তোর কথাগুলো একদম বুঝতে পারছি না বলরাম, আমাকে তুই বুঝিয়ে বল। তখনই বলরাম বলে, তুই তুই আমার কথাগুলো বোঝার চেষ্টা কর। আমি তোকে বলছি, তোকে চারপাশ থেকে গিলে নেওয়া হয়েছে, আর এটা এটা পুরোটাই একটা নাটক, একটা একটা বিয়ে শুধুমাত্র তোকে তোকে একদম দমিয়ে দেওয়ার জন্য, তোকে আর নন্দিনী মুখার্জিকে দমিয়ে দেওয়ার জন্য। একজনকে একজনকে বিএনএস নিয়ে কোম্পানির মাথায় বসিয়ে দেওয়া হবে, আর অন্যজনকে বিয়ে দিয়ে তার মুখ বন্ধ করে দেওয়া হবে। সমস্ত কিছু সাজানো গুছানো একটি প্রিপেড প্ল্যান। তখন এ কথা শুনে পরশুরাম অবাক হয়ে যায় আর বলতে থাকে, কি বলছিস এসব তুই? তখনই বলরাম বলে, হ্যাঁ, আমি যা বলছি একদম ঠিক বলছি। তুই বুঝতে পারছিস না, তোকে তোকে চারপাশ থেকে জাল বিছিয়ে দেওয়া হচ্ছে, তোকে চারপাশ থেকে চারপাশ থেকে ঘিরে নেওয়া হচ্ছে। তখনই পরশুরাম বলে, আমি কি করব বলতো? আমি তো পুরো হাত পা বাঁধা, আমি কোনো রকম ভাবে কিছু করতে পারছি না, আমাকে চারপাশ থেকে ঘিরে নিয়েছে, আমি কোনো রকম ভাবে কোনো কিছু সামলাতে পারছি না, আমার কি করা উচিত? তখনই দেখা যাবে এ কথা শুনে তখন তখন দেখা যাবে বলরাম বলতে থাকে, তোকে তোকে যে কোনো একটা চাল চালতেই হবে, হয়তো তোকে সবকিছু মেনে নিতে হবে, আর না হলে উল্টো চাল তোকে চালতে হবে। তুই বরং সমস্ত কিছু মেনে নে, ওদেরকে বোঝা যে তুই সবকিছু মেনে নিয়েছিস, তুই আর কোনোভাবে কোনো কিছু হারাতে চাচ্ছিস না। তখনই দেখা যাবে এ কথা শুনে পরশুরাম বলে, তুই ভেবেচিন্তে কথাগুলো বলছিস তো? এরপরে দেখা যাবে নন্দিনী হাসতে হাসতে যেতে থাকলে তখনই পরশুরাম বলে, কি ব্যাপার, আপনি এভাবে হাসছেন? কোনো সমস্যা? কিছু কি হয়েছে? তখনই নন্দিনী বলে, আসলে তোমার বউটা যা দুষ্টু না, তোমাকে আর কি বলি, সত্যি ও যে এতটা দুষ্টুমি করবে আমি ভাবতেও পারিনি। এতটা দুষ্টুমি কেউ করে? আমার হবু বর মানে গৌরবের সাথে এতটা দুষ্টুমি করলো তোমার তোমার বউটা, জানো না কতটা কতটা লেকফুল করলো ওকে। সবাই মিলে ফোন করেছিল তো ওকে, ফোন করে কি সব বলছিল। এই বলেই নন্দিনী হাসতে হাসতে চলে গেল। এরপরে দেখা যাবে তখনই পরশুরাম বলে, মেয়েটা অনেক খুশি হয়েছে, অনেক অনেক খুশি হয়েছে, অনেকভাবে নিজের কষ্টগুলো ভোলার চেষ্টা করছে। সত্যি ওকে ওকে আমি কোনোভাবে হাসি থেকে বিলীন করতে চাই না, কোনোভাবে ওর হাসিটা আমি মুছে দিতে চাচ্ছি না। তখনই এ কথা শুনে দেখা যাবে এদিকে নন্দিনীর কাছে ফোন করে কর্ণ চ্যাটার্জি, ফোন করে বলতে থাকে, আমাদের বাড়িতে তোমাদের আসতেই হবে। তখনই নন্দিনী বলে, এটা কি করে হয়? এটা এটা কোনোভাবেই সম্ভব না, আপনি আপনি বুঝতে পারছেন না। তখনই কর্ণ চ্যাটার্জি বলে, কেন কেন সম্ভব নয়? সম্ভব তো হতেই পারে, তাই না? তখন দেখা যাবে এ কথা শুনে কর্ণ চ্যাটার্জির হাত থেকে ফোন নিয়ে নেয় আরাধ্যা। আরাধ্যা ফোন নিয়ে বলতে থাকে, বর্দি ভাই প্লিজ আয় না, আমি নিজ হাতে তোর জন্য রান্না করেছি, আয়, তোকে আমি নিজ হাতে আইবুড়ো ভাত খাওয়াবো। তখনই কাবিরকে বলতে থাকে, বলো না কাবির, তুমি বলো, তুমি বললে অবশ্যই বর্দি ভাই শুনবে। তখনই কাবির বলে, হ্যাঁ বর্দি ভাই, আসুন আমাদের বাড়িতে আসুন, আপনাকে আইবুড়ো ভাত দেবে আরাধ্যা। তখনই এ কথা শুনে নন্দিনী বলে, কি বলছো এসব? এভাবে কি হয় নাকি? তখনই কাবির বলে, কেন হয় না? বোনেরা কি বোনের বাড়িতে কি আইবুড়ো ভাত দিতে পারে না? ও তো আপনার বোন, আপনি কি ওর বাড়িতে আইবুড়ো ভাত খেতে আসতে পারেন না? তখনই দেখা যাবে তটিনী বলতে থাকে, কি হয়েছে রে দিদি, কার সঙ্গে কথা বলছিস?
তখনই দেখা যাবে নন্দিনী তটিনীর হাতে ফোনটা দিয়ে দেয়। এরপরে ফোন দিতেই কর্ণ চ্যাটার্জি বলে, তটিনী মা শুনছো? তখনই এ কথা শুনে তটিনী বলে, সুরটা দেখছি চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনি কি কিছু বলতে চাচ্ছেন? তখনই কর্ণ চ্যাটার্জি বলে, হ্যাঁ বলতে তো চাইছি, তার কারণেই তো তোমাকে তোমাকে মা বলে ডাকলাম। সত্যি বলতে যা হবার হয়ে গেছে, পুরোনো দিনের কথাগুলো ভুলে যাই আমরা। পুরোনো দিনের কথাগুলো ভুলে আমরা নতুন করে সবটা আবার শুরু করি। অনেক তো হলো তাই না? অনেক তো পুরোনো দিনের কথা নিয়ে পড়ে থাকা হলো, আর কত বলো তো? এবার সবটা সবটা ভুলে কি আমরা নতুন করে সমস্ত কিছু আবার ঠিকঠাক করে নিই, সেটাই বরং ভালো হবে। তখন এই কথা শুনে তটিনী বলে, আপনি কি কিছু বলতে চাইছেন? আপনি বলতে চাইলে বলতে পারেন। তখনই কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, তোমরা তোমরা প্লিজ সবাই মিলে আমাদের বাড়িতে এসো। আরাধ্যা নিজ হাতে তোমাদের জন্য রান্না করেছে। আরাধ্যা বলছে ওনাকে নন্দিনীকে আইবুড়ো ভাত খাওয়াতে চায়, তাই আমি জানো শিবপ্রসাদ যে বাজার থেকে বাজার করে সে বাজারে গিয়েছিলাম, সেখানে গিয়ে নিজ হাতে তোমাদের জন্য বাজার করে নিয়ে এসেছি। নিজ হাতে তোমাদের ওই বাজার থেকে বাজার করেছি, যা ভালো লাগলো। এরপরে দেখা যাবে তটিনী পরশুরামকে ডাকে। পরশুরাম এসে বলতে থাকে, কি হয়েছে, এভাবে চিৎকার করছো যে? তখনই দেখা যাবে তটিনী পরশুরামের হাতে ফোনটা দিলে তখনই পরশুরাম বলে, হ্যাঁ বলুন, কে বলছেন? তখনই কর্ণ চ্যাটার্জি বলে, আমি কর্ণ চ্যাটার্জি। জামাই তুমি প্লিজ ওদের সঙ্গে নিয়ে আমাদের বাড়িতে এসো। তখন এ কথা শুনে দেখা যাবে পরশুরাম বলে, কি বলছেন এসব? তখনই কর্ণ চ্যাটার্জি বলে, প্লিজ আমার বাড়িতে একটু পায়ের ধুলো দাও। তখন এ কথা শুনে পরশুরাম বলে, আপনি কি বলতে চাইছেন? একদম একদম পরিষ্কার করে বলুন তো, আপনার কথাগুলো সত্যি আমার কেমন যেন অদ্ভুত লাগছে। আমি বুঝতে পারছি না যে আপনি আসলে কি মিন করতে চাইছেন। তখনই এই কথা শুনে দেখা যাবে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, আসলে আসলে আমাদের বাড়িতে তোমাদের জন্য আইবুড়ো ভাতের ব্যবস্থা করা হয়েছে, নন্দিনীর জন্য ব্যবস্থা করা হয়েছে। তোমরাও আসবে, সবাই মিলে এ বাড়িতে আনন্দ উৎসব করবে, খাওয়া দাওয়া করে চলে যাবে। তুমি, আরাধ্যা, প্রাচী, প্রার্থনা, আয়ুষী সবাই মিলে আসবে। চাইলে আরো কাউকে যদি আনার ইচ্ছে থাকে আনতে পারো। তুমি যাকে যাকে আনবে তাকে তাকে আনতে পারো, কোনো রকম কোনো সমস্যা নেই। কিন্তু তোমাকে বাবা আসতেই হবে। আজ থেকে তুমি আমাকে কাকা বাবু বলেই ডাকবে। আর কারণ তোমাকে তো আমি স্পেশাল ভাবে খাওয়াতে চাই। তুমি তো বিজনেসটা জয়েন করছো, আমি জানি তুমি পারবে। আমার বিশ্বাস তোমাকে হয়তো বা এমডির চেয়ারে বসানো হবে, তোমাকে সবার মাথার উপরে বসাতে হবে, আর আমি জানি তুমি সেটা পারবে। আর এটা এটা তুমি রাজি হয়ে যাও। অনেক তো এই ছাপোষা জীবন কাটালে, আর কত বলো তো? আর ছাপোষা জীবন কাটানোর কোনো প্রয়োজন নেই। এবার একটু ভালোভাবে বাঁচো। তাই আমি ভেবেছি আজ থেকে আমরা এক পরিবার হয়ে যাব, ঠিক আছে? তুমি আর এসব নিয়ে ভেবো না তো। তখনই দেখা যাবে তোর পরশুরাম বলতে থাকে, আমি বুঝতে পারছি না যে আপনি আসলে কি মিন করতে চাইছেন। আপনার কথাগুলো সত্যি সত্যি আমি বুঝতে পারছি না। তখনই দেখা যাবে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, তুমি এসো, এসে সবার সঙ্গে করে এসে এ বাড়ি থেকে খেয়ে যাও, আর সবাই মিলে আনন্দ উৎসব করে যাও। আমরা তো এখন দু পরিবার মিলে গেছি, তাই না? আমরা তো এক পরিবারই হয়ে গেছি। তবে আসতে দ্বিধা কোথায় বলো তো? আর তুমি তো তোমার শ্বশুর বাড়িতে এসেই পড়েছো। শ্বশুর বাড়িতে তো তুমি তো সমস্ত কিছু বুঝতে পারছো, সব দায়িত্ব তুমি নিজেই নিয়ে নিয়েছো। তাই বলছি অনেক তো ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। এবার সব ভুল বোঝাবুঝি বন্ধ করে আমরা সবাই না হয় এক হয়ে যাই। এ কথা শুনে দেখা যাবে পরশুরাম বলতে থাকে, আপনি আপনি একটু বেশি বাড়াবাড়ি করছেন। এরপরে আরাধ্যা বলতে থাকে, ফোনটা আমাকে দিন। এরপরে আরাধ্যা ফোন নিয়ে বলতে থাকে, জামাইবাবু প্লিজ একটু এসো না। আমি নিজের হাতে রান্না করেছি তোমাদের খাওয়াবো বলে, জানো আমি রান্না করতে পারতাম না, কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের থেকে রান্নাটা শিখে নিয়েছি। তখনই পরশুরাম বলে, আরাধ্যা ওরা সবাই যাবে, কিন্তু আমি যেতে পারবো না, আমার যাওয়াটা ভালো দেখায় না। তখনই আরাধ্যা বলে, কেন ভালো দেখায় না জামাইবাবু? আমি তো বলছি তুমি এসো, প্লিজ এসো। এরপরে দেখা যাবে তটিনীর কাছে ফোন দিলে তটিনীকে আরাধ্যা বলতে থাকে, প্লিজ সর্দি ভাই তুই জিজুকে নিয়ে সবাইকে নিয়ে চলে আয়। সবাইকে নিয়ে এসে এখানে এখানে সবাই মিলে সুন্দরভাবে খেয়ে যাস। আর আরেকটা সারপ্রাইজও আছে, সবাই মিলে আয়, তারপরে সমস্তটা জানাচ্ছি। তখনই তটিনী বলে, কি সারপ্রাইজ রে? তখনই আরাধ্যা বলে, দিদি বর্দি ভাইকে কিন্তু জানাবি না। তখনই তটিনী বলে, হ্যাঁ জানাবো না, বল। তখন
তখনই দেখা যাবে আরাধ্যা বলতে থাকে, এখানে আমাদের হবু জিজিও আসছে, জামাইবাবুকেও ডাকা হয়েছে, এখানে আসবে, ওদের দুজনকে একসঙ্গে বসিয়ে আইবুড়ো ভাত দেওয়া হবে। এ কথা শুনে তটিনী বলে, তবে তো আমি যাবই, যাব, অবশ্যই আসবো। তখনই এ কথা শুনে নন্দিনী বলতে থাকে, কি বলছিস তুই, যাবই যাব মানে? কোথায় যাবি তুই, কেন যাবি? তখনই তটিনী বলে, কিছু না দিদি, তোকে তোকে পরে বলবো, সবটা পরে বলবো, তুই ওখানে চল আগে, একটা সারপ্রাইজ আছে, ওখানে গেলেই বুঝতে পারবি। তখনই দেখা যাবে ওখানে গেলেই সমস্তটা বুঝতে পারবি। তখনই পরশুরাম বলে, তটিনী, আমার যাওয়াটা ঠিক দেখাবে না, কারণ কর্ণ চ্যাটার্জির বাড়িতে গেলে সবাই আমাকে আরো অপমান করবে। তখনই তটিনী বলে, প্লিজ একটু কোঅপারেট করো। এরপরে দেখা যাবে নন্দিনীকে বলতে থাকে, তুই রেডি হয়ে নে। এরপরে প্রার্থনা প্রাচীকে ডেকে বলতে থাকে, আমরা আরাধ্যার বাড়িতে যাচ্ছি, সবাই মিলে রেডি হয়ে নে, ওখানে গিয়ে আমরা খুব পাত পেরে খেয়ে আসবো। এরপরে দেখা যাবে প্রার্থনা ও প্রাচী খুশি হয়ে যায় আর ছুটে রেডি হতে চলে যায়। তখনই তটিনী চলে গেলে নন্দিনী বলতে থাকে, পরশুরাম, তবে কি তুমি সত্যি সত্যি ড্যাডের বিজনেসটা জয়েন করছো? তুমি চেঞ্জ হয়ে যাচ্ছ নাকি ড্যাড চেঞ্জ হয়ে যাচ্ছে? আমি কিছুই বুঝতে পারছি না, সত্যি পুরোটাই আমার ধাঁধা মনে হচ্ছে, আমি তোমাকে দেখে অবাক হয়ে যাচ্ছি। এদিকে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, এত এত কিছু কোনো কিছুই আটকাতে পারলো না এই কেসটা, শুধুমাত্র একটি বিয়ে বিয়ে সমস্তটা উল্টে দিল, সমস্ত খেলাই ঘুরিয়ে দিল, কোনোভাবে আটকাতে পারলো না